আধুনিক যুগে আমরা তো অনেক কিছু আবিষ্কার করছি, যে সমস্ত আবিষ্কারগুলো বর্তমানে দাঁড়িয়েও আমাদেরকে অবাক করছে। কিন্তু অনেক আগে মানে প্রাচীন কালে এমন অনেক আবিষ্কার ছিল যে আবিষ্কারগুলোর কথা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তবে যদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষে এমন বিজ্ঞানীরা ছিলেন, এমন গণিতজ্ঞরা ছিলেন, এমন ডাক্তাররা ছিলেন যারা বর্তমান যুগের ডাক্তারদেরকেও যেন কয়েক গুণ পিছনে ফেলে দিতে পারেন। এমনকি বিদেশে যে উন্নত চিকিৎসা পদ্ধতি আমরা দেখছি, একটা সময় ছিল এই উন্নত চিকিৎসা পদ্ধতি ছিল ভারতে। বলতে পারেন বিদেশের মাটিকে পিছনে ফেলে ভারত ছিল অনেক আগে এগিয়ে। কি সেই আবিষ্কার, কাদের কথা বলছি? আজকে আপনাদেরকে এমনই 5 জনের কথা বলবো এবং তাদের আবিষ্কারের কথা বলবো। শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। চলুন মূল বিষয়ে চলে আসা যাক। এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই যার কথা চলে আসে তিনি হচ্ছেন আর্যভট্ট। আর্যভট্ট নামটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। আর্যভট্টর কথাও আমরা জানি, তিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী। এবার আর্যভট্টকে কেন বলছি, তিনি কি আবিষ্কার করেছিলেন সেটা এবারে বলি। সাধারণত কোপার্নিকাসের ধারণা দেওয়ার আগে তিনি এমন একটি আবিষ্কার করেছিলেন যা বর্তমানকেও অবাক করে। পৃথিবী এবং অন্যান্য গ্রহ নিয়ে একসময় ছিল মানুষের মনে ভ্রান্ত ধারণা। আমরা জানি যে সেই ধারণা ভেঙে দিয়েছিলেন কোপার্নিকাস। তিনি বলেছিলেন যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে সূর্যের চারপাশে। তবে শুনলে পরে অবাক হয়ে যাবেন, তার অনেক আগে আর্যভট্ট এই ধারণাই দিয়েছিলেন। কোনো আধুনিক টেলিস্কোপ ছাড়াই তিনি এই কথা বলে দিয়েছিলেন। কোন গ্রহের নিজের যে কোনো আলো নেই সেই কথাও তিনি বলেছিলেন। আর তার এই বিষয়টা সেই সময় অতটা গুরুত্ব দেওয়া না হলেও পরবর্তীতে যখন কোপার্নিকাস বলেন তখন বিষয়টা সামনে চলে আসে। আর বিশেষ করে আর্যভট্টর দেওয়া তথ্য এবং তার যে সমস্ত পুঁথি শাস্ত্রগুলো ছিল সেগুলো পড়লে পরে পরবর্তীকালে জানা যায় যে কোপার্নিকাসের বহু বছর আগে এই কথা বলে গিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। এছাড়াও তিনি বলেছিলেন পৃথিবীর আসল পরিধি কত। পরবর্তীতে যে পরিধি পৃথিবীর মাপা হয় সেই মাপের পরে দেখা যায় যে সেই মাপ ছিল মাত্র 2% কম। আর্যভট্টর দেওয়া তথ্য ছিল মাত্র 2% কম, অর্থাৎ বুঝতেই পারছেন। এবং আমরা জানি যে প্রথম শূন্যের আবিষ্কার করেছিলেন এই আর্যভট্টই, যার উপরে ভিত্তি করে পুরো গণিত বিভাগটাই, পুরো গণিতটাই দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও সরল সুদ, জটিল সুদ, শূন্যের আবিষ্কার, পাইয়ের মান বের করা, এরকম অনেক কিছু করেছিলেন তিনি। এরপরে 2 নম্বরে যার নাম চলে আসছে তিনি হচ্ছেন মহর্ষি কণাদ। ভারতের ইতিহাসে ঋষি কণাদকে পরমাণু শাস্ত্রের জনক বলে উল্লেখিত করা হয়। তিনি ছিলেন এমন একজন যিনি প্রথম অণুর ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে জন ডাল্টন পরমাণুবাদের কথা বলেছিলেন, কিন্তু তার অনেক আগে ঋষি কণাদ এই ধারণা দিয়েছিলেন। এই মহাবিশ্ব যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়েছে সেই কথাও বলেছিলেন ঋষি কণাদ। এমনকি নিউটনের গতিসূত্রের ধারণাও মহর্ষি কণাদই প্রথমবার বলেছিলেন। তার বৈশেষিকা সূত্র বইতে পাওয়া গেছে সেই তথ্য। সেখানে বল এবং শক্তির ধারণাও দিয়েছেন ইনি, অর্থাৎ মহর্ষি কণাদ। তাহলে বুঝতেই পারছেন মহর্ষি কণাদ ঠিক কতটা পাওয়ারফুল এবং কতটা যে কত উন্নত মানের যে একজন বিজ্ঞানী ছিলেন সেই সময় দাঁড়িয়েও, তা কিন্তু বলা যায়। এরপরে যার কথা চলে আসছে তিনি হচ্ছেন মহর্ষি বৈধায়ন। তিনি ভারতের প্রাচীন গণিতজ্ঞ ছিলেন। পাইথাগোরাসের সূত্রটা তো আমরা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। এই গণিতজ্ঞ বৈধায়ন দিয়েছিলেন অনেক আগেই এর ধারণা। সেই যুগে জ্যামিতি এবং বীজগণিতকে অন্য নামে ডাকা হতো, বলা হতো শুল্ব শাস্ত্র। আর সেই শুল্ব শাস্ত্রতেই পাওয়া গিয়েছে এই সমস্ত কিছুর ধারণা। তাহলে বুঝতেই পারছেন যে পিথাগোরাসের সূত্র নিয়ে আমরা এত আলোচনা করি, তার কত আগে ভারতের একজন মহর্ষি, একজন গণিতজ্ঞ সেই ধারণা দিয়ে গিয়েছিলেন, যা আজও বর্তমান যুগে অবাক করার মতো। আচ্ছা, আপনাদের তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো বলছি, এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদেরকে অবাক করার মতো। আজকে সেই রকম একটা ঘটনাও আপনাদের জন্য রইল। যদি আপনারা জানতে চান যে আলেকজান্ডার কেমন ছিলেন, তার জীবন কেমন ছিল, সমস্ত কিছু সম্পর্কে, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা।
তো চলুন আবার যে কথা বলছিলাম তাতে ফেরা যাক। এরপরে যার নাম চলে আসছে তার কথা এবারে আপনাদেরকে বলবো। 4 নম্বরে যার নাম চলে আসছে তিনি হচ্ছেন ভাস্করাচার্য। ভাস্করাচার্যের নামটার সঙ্গে আবার আমরা ভীষণভাবে পরিচিত। ভাস্করাচার্য নিউটনের জন্মের 800 বছর আগে তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তার গোলাধায় নামক একটি বইতে, সেই বই যদি পড়া যায় তাহলে বর্তমান যুগে জানা যায় যে তিনি অনেক আগে, অর্থাৎ নিউটনের জন্মের অনেক আগে তিনি বলে গিয়েছিলেন। এমনকি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সেগুলো কিভাবে হয় সেই সমস্ত বিষয়ও তিনি তার করণ কৌতূহল নামক বইতে লিখে গেছিলেন। এরপরে চলে আসছে যার কথা, যদি চিকিৎসা বিজ্ঞানের জনক তাকে বলা হয়, তিনি হচ্ছেন সুশ্রুত। সুশ্রুত এমন কিছু আবিষ্কার করেছিলেন যা একেবারে অবাক করার মতো। শুনলে পরে অবাক হবেন, সেই যুগে দাঁড়িয়ে সুশ্রুত যে সমস্ত তার যন্ত্রপাতি ব্যবহার করতেন চিকিৎসা করতে এবং অপারেশন করতে, তা তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। 135 রকমের চিকিৎসা সরঞ্জাম তিনি আবিষ্কার করেন। খ্রিস্টপূর্ব 800 অব্দে প্লাস্টিক সার্জারি করেছিলেন তিনিই প্রথম। বর্তমানে আমরা যেটাকে প্লাস্টিক সার্জারি বলি তার অনেক আগে সুশ্রুতি তার আবিষ্কার করে গিয়েছিলেন, আর তারও আবিষ্কার হয়েছিল এই ভারতবর্ষে। এমনকি ছুরি কাচের ব্যবহার, আবিষ্কার সবকিছুই হয়েছিল তার হাত ধরে। চিকিৎসা শাস্ত্রে যা ছিল যুগান্তকারী। এছাড়াও তিনি আরো বেশ কয়েকটি সম্পর্কে জানিয়ে গিয়েছিলেন, যা চিকিৎসা বিজ্ঞানে বর্তমান যুগেও এই সুশ্রুতের আবিষ্কার করা বিভিন্ন জিনিসকে কিন্তু পড়ানো হয়। তার মধ্যে ছিল ছেদন, অর্থাৎ কেটে বাদ দেওয়া। যেমন মারাত্মক যদি কোনো ক্ষত হয়ে যাওয়া আঙুল বা নিরাময়ের অযোগ্য পা, তাকে কেটে বাদ দেওয়া। তিনি জানিয়ে গিয়েছিলেন লেখন কাকে বলে, কোনো একটি অংশকে দাগ কেটে আলতোভাবে চিরে ফেলা বা কোনো ক্ষতের বাড়তি মাংস বা ময়লাকে ছেঁচে তুলে ফেলা শিখিয়েছিলেন তিনি, যাকে বলা হয় লেখন। তিনি শিখিয়েছিলেন ভেদন পদ্ধতি। এই ভেদন পদ্ধতি হলো কোনো অঙ্গে বিশেষ যন্ত্র দিয়ে ছিদ্র করে পেটের গহ্বরে বা অন্ডকোষে কিংবা মাংসপেশির মাঝে জমাট বাঁধা অস্বাভাবিক তরলকে ফেলে দেওয়া, সেটাও শিখিয়েছিলেন তিনি, যা ছিল ভেদন। এছাড়াও তিনি শিখিয়েছিলেন এসনা পদ্ধতি, যা হচ্ছে আপাত দৃষ্টিতে যদি দেখা না গেলে পরেও এই পদ্ধতি ভীষণই ছিল গুরুত্বপূর্ণ। এমন সব জায়গা যেমন দেহের গহ্বর কিংবা বিভিন্ন অসুখের ফলে সৃষ্টি হওয়া সাইনাস, সবকিছুকে উন্মুক্ত করে পর্যবেক্ষণ করার পদ্ধতি শিখিয়ে গিয়েছিলেন সুশ্রুত। এছাড়াও আর্জেন নামে আরো একটি পদ্ধতি তিনি শিখিয়ে গিয়েছিলেন, উৎপাটন বা শরীরে ঢুকে যাওয়া কিছু সেটাকে টেনে বের করা, অর্থাৎ যে পদ্ধতিতে আমরা বর্তমানে ধরুন কোনো তীর বা কোনো গুলি যেটাকে আমরা বের করে আনি, সেই পদ্ধতিকেও শিখিয়ে দিয়ে গেছিলেন এই সুশ্রুত। এছাড়াও তিনি শিখিয়েছিলেন শিবন পদ্ধতি, অস্ত্রোপচারের পর উন্মুক্ত স্থানকে কিভাবে সেলাই করতে হবে সেই পদ্ধতিও শিখিয়ে দিয়ে গেছিলেন এই সুশ্রুত। তাহলে বুঝতেই পারছেন, আধুনিক ভারতে আমরা যতই গর্ববোধ করি না কেন, এই গর্বের যুগ কিন্তু আমাদের শুরু হয়েছিল সেই প্রাচীন কাল থেকে। প্রাচীন কাল থেকেই ধীরে ধীরে কিভাবে আমাদের ভারতবর্ষ উন্নতির শিখরে গেছে, এবং সেই সময় যদি দেখা যায় তাহলে ভারতবর্ষের সমস্ত দিক থেকে ভারতবর্ষ ছিল অনেক এগিয়ে সবার উপরে। তাই ভারতবাসী হিসেবে গর্ববোধ করুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলাকে। সঙ্গে রাখুন আরো অন্যান্য কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।